যেরকমটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, আগের এপিসোডে ওল্ড মঙ্ক বলতেছিল আসলে ডাজুর এই অবস্থা হয়েছিল হেভেনলি পানিশমেন্টের কারণে। ওই হেভেনলি পানিশমেন্টের কারণে ওই সুন্দর জায়গাটা গ্রেট ডাজুতে পরিণত হয়েছে। আর এই ধরনের ক্লাইমেটে এখন ইয়াংকাং কিংডমের উপরও চলে এসেছে। এখন এটার হাত থেকে যদি বাঁচতে হয় তাহলে সবার প্রথমে যে ইম্পিরিয়াল অ্যাডভাইজার আছে বা ইম্পিরিয়াল মাস্টার তাকে তার পজিশন থেকে সরাতে হবে। আর ডেমন কাল্ট সেক্টের সাথে যত সম্পর্ক আছে সবগুলা ভাঙতে হবে। আর হেভেনের কাছে প্রার্থনা করে ক্ষমা চাইতে হবে, তাহলে একমাত্র এই ক্লাইমেট থেকে রক্ষা পাওয়া সম্ভব। তো আজকের এপিসোডটা ঠিক এখান থেকে শুরু হয়। তো আজকের এপিসোডের শুরুতে মুচিনের যে ড্যাকেট বন্ধু ছিল সে আসে এখানে, আর সে মুচিনকে বলতেছিল সে অনেকগুলা ব্ল্যাক আয়রন ডিসকভার করেছে আর সেগুলা ইউজ করে যেন মুচিন তাকে একটা শিপ তৈরি করে দেয়, কারণ সে এখনকার জন্য অনেক বড় একটা ফরজুন তৈরি করতে চলেছে। এটা শুনে মুচিন বলে তুমি এভাবে পাগল হয়েও না, কারণ ব্ল্যাক আয়রন দিয়ে শিপ বানানো মোটেও সহজ কোনো ব্যাপার না। কিন্তু হ্যাঁ, তুমি যদি ধৈর্য ধরো তাহলে তোমাকে আমি শিপটা বানিয়ে দিতে পারবো। তারপর সিম শিপটার আমাদেরকে কিছুক্ষণ পরে সিম দেখানো হয় যেখানে ওই শিপটা বানানোর কাজ চলতেছিল। তারপর আবারও সিম শিপটার আমাদেরকে মুচিনকে দেখানো হয় যেখানে সে তার লোকেদের বলতেছিল এখনকার জন্য এম্পায়ারকে পুরোপুরি ভাবে সাহায্য করার জন্য। এটা শুনে তাদের কাছে থাকা একজন বলে যে আচ্ছা, আমরা যদি এম্পায়ারকে সাহায্য করি আর এম্পায়ার যদি আমাদেরকে খুশি হয়ে অফিসিয়াল কোনো টাইটেল দিই তাহলে ওইটাকে আমাদের অ্যাকসেপ্ট করা উচিত। এটা নিয়ে মুচিন বলে হ্যাঁ, আমরা যেহেতু তাদের অ্যালায়েন্স যে কারণে তোমাদের এটা অ্যাকসেপ্ট করানো উচিত আর আমাদের তাদেরকে এখন সাহায্য করা উচিত। আর হ্যাঁ, সিক্সথ রিয়ালামের যে বরিয়ার আছে আর তাদের যে উপরের লেভেলের বরিয়ার আছে তারা তো কখনোই মর্টালদের জন্য ইয়াংকাং কিংডমকে হেল্প করবে না। আর আমরা যদি তাদেরকে হেল্প করি তাহলে তারা হয়তো বা আমাদের উপরে অ্যাটাক করতে পারে, কিন্তু আমাদের এতে ভয় পেলে চলবে না। যে কারণে আমি চাই তোমরা দুজন একটু বেশি সাবধানে থাকো। এটা শুনে তারা বলে যে আপনার চিন্তা করার কোনো দরকার নেই, আমাদের সেক্ট এত বছর ধরে সার্ভাইভ করে আসতেছে, এটার কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে, যে কারণে আমাদের চিন্তা আপনার করতে হবে না, তারা আমাদের কিছুই করতে পারবে না। তারপর সিম শিপটা আমরা ব্রাদার ফ্র্যাঙ্ককে দেখতে পাই যে মুচিনের যে হিট শিপটা ছিল যেটা ব্ল্যাক আয়রন দিয়ে তৈরি হচ্ছিল সেটা ভালো করে দেখে থাকে, চিপা চাপা যা আছে সবকিছু দেখতেছিল সে, তার তো সহ্যই হইতাছিল না। তখনই সেখানে মুচেন চলে আসে আর মুচেন এখানে আসার সাথে সাথেই ফ্র্যাঙ্ককে বলে আচ্ছা ব্রাদার, তুমি এখানে সেই সকল কিছু দেখে ফেলছো যেটা আসলে তোমার দেখা উচিত নয়। এর সাথে এখানে অনেকগুলো ডেমন কাল্টের লোকও ছিল। তখনই তারা সবাই একসাথে ঘিরে ফেলে। তখনই মুচেন আবারও বলতে শুরু করতে ব্রাদার ফ্র্যাঙ্ক, আপনি যেহেতু সবকিছু দেখে ফেলেছেন যে কারণে অবশ্যই এখন আপনার কি কি করতে হবে সেটা হয়তো আপনি জানেন, আপনাকে হয়তো আমার আবার নতুন করে বলতে হবে না। এটা শুনে যে বলে আরে ভাই কি বলেন, আমি এখন থেকে আপনার সাথে চলে আসছি, আপনার সেক্টর মেম্বার এখন থেকে, আমি অফিসিয়াল মেম্বার। এটা শুনে মুচেন বলে আচ্ছা তাহলে তুমি আজ থেকে আমাদের যে প্যান্ডেট হল আছে ওইটার একজন মাস্টার। এটা শুনে সে বলে আচ্ছা গার্ল পাস্টার, আসলে কি বলবো, আসলে আমার শিপটা আসলে কোনটা। এটা শুনে মুচেন একটা জায়গায় যায় যেখানে অনেক বড় একটা শিপ ছিল। এটা দেখিয়ে মুচেন বলে ওই শিপটা হলো আজ থেকে তোমার, কিন্তু এটা ছাড়া যতগুলো ছোটখাটো আরো শিপ আছে সেই সবগুলোই আমার। আর হ্যাঁ, আমি অনেক তাড়াতাড়ি আমার বাড়ি ফিরে যেতে চলেছি, যে কারণে এই যে ক্লাইমেট আছে ওইটাকে আমি একবার চেক করে যাব। তখন ওই শিপটা দেখে আসলে ফ্যাং যে ছিল তার পছন্দ হয়ে যায় আর সে বলে কার্ল মাস্টার আসলে এই শিপটা তো অনেক ভালো, আমি কি এটা রেখে দিতে পারবো। এটা শুনে মুচেন বলে না, এটা তুমি রাখতে পারবে না, কারণ এটা ডিজাস্টার রিলিফের জন্য আর তার উপর এটা চালানোর জন্য অনেক বেশি রিসোর্সের প্রয়োজন হয়, তার উপর এটা অনেক বেশি স্লো। তারপর সিম শিপটা আমাদেরকে মুচেনকে দেখানো হয় যে অনেকগুলা ট্রেজার বাইরে বার করতেছিল, তার যে প্যাকেটটা ছিল মানে থলে ওইটার ভিতর থেকে বের করার সময় সে ওই ম্যাপটাকেও বাইরে বের করে ফেলে, যে ম্যাপটা আসলে হোলিঙ্গার যখন খোলার চেষ্টা করে তখনই মুচেন তাকে না করে দেয়, ওইটা যেন সে না খুলে, কারণ ওইটা যদি খুলে তাহলে হোলিঙ্গারের নানি খালি করে হয়ে যাবে। অন্যদিকে ততক্ষণে মুচেনও তার সব জিনিসপত্র প্যাক করে ফেলছিল। তখনই সে বলে এখন সময় হলো ডাজুতে ফিরে যাওয়ার। তারপর সিম শিপটা আমাদেরকে ক্রাউন প্রিন্সকে দেখানো হয় যে অলরেডি গ্রেট থান্ডার সেক্টর মধ্যে পৌঁছে গিয়েছিল। এখন তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছে সেগুলো আমরা পরবর্তীতে জানতে পারবো। তারপর সিম শিপটার আমাদেরকে ওই তিনজন ওল্ড মাস্টারকে দেখানো হয় যেখানে তারা ওই ক্রাউন প্রিন্সকে নিয়ে কথা বলতেছিল, যেখানে তারা বলতেছিল ওই ক্রাউন প্রিন্স যাই বলুক না কেন তার আইডিয়া কিন্তু অনেক বেশি ভালো। এটা শুনে আরেকজন বলে কিন্তু সে যাকে মারার জন্য আমাদেরকে এই আইডিয়া দিয়েছে সে কিন্তু কোনো নর্মাল পার্সন না। এটা শুনে আরেকজন বলছে হ্যাঁ এটা মানলাম, কিন্তু তারপরও পাওয়ার যার কাছে থাকে সেই সবকিছু রুল করে, এটা আমাদেরকেও মানতে হবে। তখন আরেকজন বলে এখন সময় হয়ে গেছে আমাদের সবকিছু রিস্টোর করার। এটা শুনে আরেকজন বলে হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো, তার সঙ্গে যা হয়েছে সেগুলো আবার আমরা রিপিট হতে দিতে পারি না। গ্রেট ডাসুর সাথে যা কিছু হয়েছে তা যেন আমাদের ইয়াংকাং কিংডম আর বাকি যত সিভিলাইজেশন আছে তাদের উপর না আসে। এটা শুনে আরেকজন বলে আচ্ছা তাহলে ডেমন কাল্ট সেক্টরের যে নিউ মাস্টার আছে তার সম্পর্কে তুমি কি বলবে। এটা শুনে ওই আমাদের আন্টি যেটা ছিল সেই আন্টি বলতে শুরু করে দেয় আমাদের সবকিছু অনেক কেয়ারফুলি করতে হবে, কারণ আমরা যদি একটা ভুল করি তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, আমরা দ্বিতীয়বার এরকম ভুল করার সুযোগ পাবো না। তার উপর এটার কারণে রাইচেস পাথ আর ডেমন সেক্টরের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে, আর যেটার ক্ষতির সংখ্যা আমরা কখনো কল্পনাও করতে পারবো না। এটা শুনে আরেকজন বলে কিন্তু তারপরও এবারের সুযোগ আমাদের জন্য শেষ সুযোগ হতে পারে, এরকম সুযোগ আমরা হয়তোবা জীবনও আর পাবো না। তার উপর ডেমন কাল্ট সেক্টরের যে নিউ লিডার আছে সে শুধুমাত্র 5 এলিমেন্টারি লেভেলের মধ্যে আছে, তার উপর সে কিছুদিন আগেই সেক্ট মাস্টার হয়েছে, যে কারণে তার যে পজিশন আছে আর তার যে
কাল্টিভেশন লেভেল আছে দুইটাই অনেকটাই আনস্টেবল, যে কারণে আমাদের কাছে এখনো সুযোগ আছে। সহজ কথায় বলতে গেলে তারা তিনজন মুচেনকে মারার প্ল্যান তৈরি করতেছে। তারপর সিমশিফটার আমাদেরকে ইম্পিরিয়াল মাস্টারকে দেখানো হয়। তারা মূলত একটা লাইব্রেরির মধ্যে ছিল যেখানে ইম্পিরিয়াল মাস্টার কিছু বই দেখার চেষ্টা করতেছিল। তখন ইম্পিরিয়াল মাস্টার জিজ্ঞেস করে আসলে এখানকার যে ফাউন্ডার এম্পায়ার আছে সে মূলত কে, তার কথা এই বইয়ের মধ্যে বারবার কেন মেনশন করা হয়েছে। এটা শুনে ওই বইরা বলতে শুরু করতে আসলে এই এম্পায়ার মূলত দাও সেক্ট থেকে বিলং করে, আর জেন সেক্টের লোকেরা মূলত তাকে কানজি এরার এম্পায়ার আই বলে সম্বোধন করে। এটা বলে ওই লোকটা ইম্পিরিয়াল মাস্টারকে একটা স্ক্রল দেয়, আর এই স্ক্রলটা ইম্পিরিয়াল মাস্টার দেখার পরে সে বলতে থাকে যে গালা একবার বলেছিল ফরমেশন, ডিস্ট্রাকশন, এক্সিস্টেন্স, এমটিনেস, এইগুলা মূলত জীবনের সাইকেলের 4টি স্টেপ। এর সাথে ইম্পিরিয়াল মাস্টার এটাও বলে যে কানজি এরা হলো হিস্ট্রির 4র্থ নাম্বার এরা। এটা যখন ওই লোকটা শুনে সেও এতে এগ্রি করে, আর সে বলতে থাকে যে ফাউন্ডার এম্পায়ার আছে সে মূলত 4র্থ এরার এম্পায়ার ছিল, আর তার কিংডমকে এখন আমরা ডাজু নামে চিনি। এটা শুনে তো তারা দুজনে অনেক বেশি শক হয়ে যায়। এর সাথে ওই বইটা আরো বলতে থাকে যে পাস্টে এরকম অনেকেই ছিল যারা মূলত ওই ব্রোকেন ব্রিজটাকে কানেক্ট করতে পারতো, কিন্তু আপার রিয়ালামের যে ডাইটিস ছিল তারা মূলত এই বিষয়টা পছন্দ করেনি, তাই তারা এখানে অনেক বড় একটা ক্লাইমেটই পাঠিয়ে দেয়। এটা শুনে তো ইম্পিরিয়াল মাস্টার অনেকটাই শক হয়ে আসে, বলতে থাকে এরকম মানুষ ছিল যারা ওই ব্রোকেন ব্রিজটাকে রিপেয়ার করে ফেলেছে, তার মানে তো তারা গড হয়ে গিয়েছিল। এটা শুনে ওই লোকটাও হ্যাঁ বলে। এর সাথে সে এটাও বলে যে এখন তাদেরকে গড অ্যাবান্ডেন্স বলা হয়, এর মানে হলো গডরা যাদেরকে ছেড়ে দিয়েছে। এটা শুনে ইম্পিরিয়াল মাস্টার বলে আচ্ছা আপনি কি ডাজু লুকের কথা বলতেছেন। এটা শুনে ওই বুইরা বলে না আমি ডাজু লুকের কথা বলতেছি না, কারণ সেখানে এখনো পর্যন্ত কেউ কমপ্লিট ডিভাইন ব্রিজ রিয়ালামে পৌঁছয়নি, আর তাদের কাছে কমপ্লিট ওই ডিভাইন ব্রিজ নেও। কিন্তু তারপরও এখান থেকে অনেক ইমমর্টাল গিয়েছে এটা চেক করার জন্য সেখানে আসলে কোনো এরকম ব্যক্তি আছে যারা ওই ডিভাইন ব্রিজটাকে কানেক্ট করতে পেরেছে। এর সাথে ওই লোকটা এটাও বলতে থাকে যে ইন্টারনাল পিস মানে ইয়াংকং কিংডমের কাছে একজন ডাজু লুক আছে যেটা পুরোপুরি রুলস এর বাইরে। এটা শুনে ইম্পিরিয়াল মাস্টার বলে আসলে ইয়াংকং কিংডমের যে রুলস আছে ওই রুলস অনুযায়ী ডাজু লুকেদেরকে ডাজু ছাড়তে মানা করে, আর ডাজুর দিকেও ঠিক সেম নিয়মটাই কাজ করে। তার উপর ডাজুকে যারা গার্ড করে তারা আসলে অনেক বেশি শক্তিশালী। তার উপর যে ফাউন্ডার এম্পায়ার ছিল তার কাছে কমপ্লিট ডিভাইন ব্রিজ ছিল। এটা শুনে ওই লোকটা বলতে থাকে যারা সার্ভাইভার্স ছিল তারা মূলত এখন গ্রেট রুইন্সের ভিতরেই বসবাস করতেছে। এটা শুনে তো ইম্পিরিয়াল মাস্টার অনেকটাই চিন্তিত হয়ে পড়ে, আর সে মুচেন আর তার ফ্যামিলির কথা ভাবতে থাকে। আমার যেরকমটা মনে হয় যদি ডাজুর ভিতরে কারোর কাছে কমপ্লিট ডিভাইন ব্রিজ থাকে তাহলে ওইটা মুচেনের ফ্যামিলির মধ্যেই কারোর কাছে থাকতে পারে, অথবা মুচেনের ফ্যামিলির যত গ্র্যান্ডপা আছে তাদের সবার কাছেই থাকতে পারে। তারপর সিমশিপটা আমাদেরকে মুচেনকে দেখানো হয় যে তার বাড়িতে ফিরে যাওয়ার জন্য অলরেডি রেডি হয়ে গিয়েছিল। এমনকি সে যখন বাসে ফিরে যাচ্ছিল সে চারদিকে ইন্সপেক্টও করতেছিল, চারদিকে সবকিছু চেক করতেছিল। রাস্তায় মুচেন অনেক লোককেও দেখতে পায় যারা মূলত সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই মুচেন তার গার্ডদেরকে বলে দেয় তাদের সবাইকে বলে দেওয়ার জন্য সামনে যাওয়ার কোনো দরকার নেই, কারণ সামনে কোনো গরম জায়গা বা বরফ মুক্ত জায়গা নেই। এটা শুনে তার যে লোক আছে সে মূলত তাকে না করে দেয় আর বলে আপনি এরকমটা করবেন না। তারা হয়তো বা এই আশা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, সামনে হয়তো বা তারা গরম কোনো জায়গা পাবে, কিন্তু আমরা যদি তাদেরকে এখানে না করে দিই তাহলে তাদের যে আশা বাকি আছে এটাও ভেঙে যাবে। এটা শুনে তো মুচেন অনেকটাই খারাপ লাগে, যে কারণে মুচেন তাদের জন্য সেখানে গরম কাপড় আর গরম খাবারের ব্যবস্থা করে আর সবগুলা খাবার তাদের সবার মধ্যে বিলিয়ে দেয়। তখনই হোলিংরা সবকিছু ক্যালকুলেট করে মুচেনকে জানায় যে সবকিছুর দাম অলরেডি ডাবল হয়ে গিয়েছে। এটা শুনে মুচেন বলে অনেক ব্যবসায়ীরা মূলত তাদের যে জিনিসপত্র আছে সবকিছু হোল্ড করে রেখেছে যাতে তারা সবকিছু হাই প্রাইসে সেল করতে পারে। আমি তো রিকোয়েস্ট করবো ইম্পিরিয়াল কোর্টকে তারা যেন এটার ভিতরে ইন্টারফেয়ার করে আর সবকিছু স্টেবিলাইজ করে। তারপরে মুচেন আবারও খাবার বিতরণ করতে আর গরম কাপড় বিতরণ করতে লেগে যায়। তখনই ডেমন কিং দুতিয়ান মুচেনকে বলে থাকে তোমাদের মতো লোকেরা এভাবে মানুষের সেবা করতে থাকে, তোমরা যদি কখনো গড়ও হয়ে যাও তারপরও এভাবে মানুষের সেবা করতে থাকবে। কিন্তু সত্যি বলতে এটাই যে তোমাদের উপর যে ক্লাইমেটই পাঠিয়েছে সেও নিজেও একজন গড। কিন্তু মজার ব্যাপারে এটা যে সে চাইলে সবাইকে একবার মেরে ফেলতে পারতো, কিন্তু তারপরও সে তিলে তিলে মারার চেষ্টা করতেছে সবাইকে। এরকমটা মনে হচ্ছে যেন সে ওয়ার্নিং দেওয়ার চেষ্টা করতেছে। এটা শুনে মুচেন ভাবতে থাকে ওয়ার্নিং দেওয়ার চেষ্টা করতেছে। তখনই তার গ্র্যান্ডপাদের কথা মনে পড়ে, যেখানে তার গ্র্যান্ডপারা ডাজুর যে পুরনো ইতিহাস আছে ওইটা বলেছিল, আর তারা এটাও বলেছিল কখনোই ডার্কনেসের পিছনে না যাওয়ার জন্য। এর সাথে মুচেনের আরো একটা লুকের কথা মনে পড়ে, সে মূলত বলেছিল ডাজুর যত অ্যাভেঞ্জার্স লুক আছে সবাইকে মেরে ফেলার জন্য। এর সাথে মুচেনের আরো একটা কথা মনে পড়ে, যেটা সে যখন সর্বপ্রথম ইয়াংকং কিংডমে চলে আসছিল তখন তাকে একজন জেনারেল বলেছিল, সে বলেছিল গডরা যখন এখান থেকে চলে যায় তখন তারা এখানে দুইটা আর্টিফ্যাক্ট রেখে গিয়েছিল যাদেরকে ডিভাইন আর্টিফ্যাক্ট বা ডিভাইন ট্রেজার বলা হয়। তখনই মুচেন ভাবতে থাকে কেন জানি মনে হচ্ছে বারবার সবকিছু ডাজুর সাথে গিয়ে কানেক্ট হচ্ছে, আর কে বা এই গড যারা এত বড় ক্লাইমেটে এখানে পাঠানোর পরও তাদের রাগ এখনো পর্যন্ত শান্ত হয়নি। তখনই এসব ভাবতে ভাবতে মুচেন বলে যে
তারা গড হোক বা কোনো ডেমন, তাদের তো কোনো প্রকার কোনো ক্ষতি হবে না, এতে ক্ষতি যা হবার তা তো আমাদের মতো কাল্টিভেটার আর নর্মাল হিউম্যানদের হবে। এটা বলে মুচেন এখান থেকে চলে যায়। তারপর সিম শিফটে আর আমাদেরকে ইম্পিরিয়াল মাস্টারকে আবারও দেখানো হয়, যেখানে ইম্পিরিয়াল মাস্টার বলে যে ফাউন্ডার এম্পায়ার এরকম কি করেছিল যে কারণে তার যে কিংডম আছে সেটার উপরে এত বড় ক্লাইমেটই চলে আসছিল। এটা শুনে ওই বুড়া বলতে থাকে, আপনি এক কাজ করেন, আপনি এখানে যত বই আছে সবগুলা পড়েন, তাহলে আপনি নিজে থেকে সবকিছু জেনে যাবেন। আর এমনি তো আমাদের যত লোক আছে তারা মূলত এই ক্লাইমেটিকে ক্লাইমেটি অফ ফাউন্ডার এম্পায়ার বলে আখ্যায়িত করে। কিন্তু এই ক্লাইমেটির আগেও আরো 3টা ক্লাইমেটই আসছিল, কিন্তু এখন যখন ইন্টারনাল পিস মানে ইয়াংকাং কিংডমের সময় শুরু হয়েছে যেহেতু, তাই আমরা তাকে ইন্টারনাল পিস মানে ইয়াংকাং কিংডম এরা বলে থাকি। এটা শুনে ইম্পিরিয়াল মাস্টারের যে ওয়াইফ ছিল সে বলতে থাকে, আচ্ছা আমাদের ইয়াংকাং কিংডমের কথা তো আপনি বলতেছেন, কোনো সময় যদি আমাদের ইয়াংকাং কিংডম এরকম ক্লাইমেটের কারণে ধ্বংস হয়ে যায় তখন আপনারা কি এটাকে ইয়াংকাং কিংডম ক্লাইমেটই বলবেন? এটা শুনে ওই লোকটাও হ্যাঁ বলে, আর বলে যে এই জায়গাটাকে তৈরি করা হয়েছে এই ক্লাইমেটের জন্য। আর এমনি তো ফিউচারে যদি ইয়াংকাং কিংডম ধ্বংস হয়ে যায় তাহলে আজকে আপনারা যেভাবে অন্যান্য এরার হিস্ট্রি জানতে পারতেছেন ঠিক সেভাবে আমরা এখানে ইয়াংকাং কিংডমের হিস্ট্রিও রিজার্ভ করে রাখবো, যাতে ফিউচারে আসতে থাকা সবাই যেন এইসব সম্পর্কে জানতে পারে খুব সহজে। আর এমনি তো ইম্পিরিয়াল মাস্টার যদি তার অরিজিনাল পাতে এভাবেই চলতে থাকে তাহলে এই ধরনের ক্লাইমেটই অনেক বেশি দূরে নেয় যখন ইয়াংকাং কিংডমের উপর চলে আসবে। এটা শুনে তো ইম্পিরিয়াল মাস্টার চিন্তিত হয়ে পড়ে। তারপরে ওই বুড়ি এখান থেকে চলে যায়। তারপরে ইম্পিরিয়াল মাস্টার যে ওয়াইফ আছে সেই ইম্পিরিয়াল মাস্টারকে বলতে থাকে, এই জেড প্যালেস ক্যাপিটালের যত ইমমর্টালস আছে তাদের ব্যাকগ্রাউন্ড অনেক বেশি স্পেশাল, আপনি এটা খেয়াল করেননি? এরকমটা হতে পারে তারা ফাউন্ডার এম্পায়ার এরা থেকে বিলং করে অথবা ফাউন্ডার এম্পায়ার যে ডিসেন্ডেন্টস আছে তারা হতে পারে। এটা শুনে ইম্পিরিয়াল মাস্টার বলে যে তুমি হয়তোবা ঠিক আবার ভুলও হতে পারো, কিন্তু তাদের কাছ থেকে আমাদেরকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমার মনে হয় না যে তারা এরকম কোনো কিছু করবে। আর এমনি তো তাদের জন্য আমাদের এ ধরনের নেগেটিভ ইন্টেনশনও রাখা উচিত নয়। পাস্টে যা কিছু হয়েছে সে সব কিছু একটা আয়নার মতো, যেগুলো আমাদের সাথেও হতে পারে ফিউচারে। তারপর সিমশিপটার আমাদেরকে মুচেনের বোর্ডের অবস্থা দেখানো হয়, যেখানে তার বোর্ডের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। আর শিপের ভিতরে যারা ছিল তাদের সবার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এখন কি ওলিঙ্গের তো অনেক বেশি ভয় পাইতেছিল। আর সে বলতে থাকে, মাস্টার আমরা কখন এই ক্লাউড থেকে বের হবো? এই রাস্তার জন্য শেষই হচ্ছে না। এটা শুনে মুচেন বলে, চিন্তা করার কোনো দরকার নেই, আমরা অনেক তাড়াতাড়ি এটার ভিতর থেকে বের হয়ে যাব। আর এই শিপটাকে মুচেনই কন্ট্রোল করতেছিল। তারপরে আমরা দেখতে পাই তারা কিছুক্ষণের মধ্যে এই ক্লাউডটা ভেঙে বের হয়ে যায়। মানে তাদের যে শিপ আছে ওইটা মূলত ক্লাউডের উপরে নিয়ে চলে যায়। ক্লাউডের উপরে যাওয়ার পরে তারা প্রথমবারের মতো সূর্য দেখতে পায় অনেকদিন পর। এটা দেখে মুচেনের মুখও স্মাইল চলে আসে। আর আশেপাশে যারা ছিল তারাও অনেক বেশি খুশি হয়েছে সূর্যকে দেখে, কারণ তারা অনেকদিন যাবত সূর্যকে দেখতে পায় না। আর তারা যেহেতু ক্লাউডের উপরে ছিল যে কারণে তারা খারাপ কোনো আবহাওয়ার মোকাবেলাও করতে হয় না। তারা একদম নর্মাল স্পিডে এগিয়ে যাচ্ছিল আস্তে আস্তে, কিন্তু তখনই তাদের উপর কেউ একজন অ্যাটাক করে দেয়। এটা দেখে মুচেন তাড়াতাড়ি করে তার শিপের যে ডিরেকশন আছে ওটা চেঞ্জ করতে শুরু করে দেয়। তখনই আমরা অনেক দূরে একটা ড্রাগনের মতো কিছু একটা দেখতে পাই। আসলে এই ড্রাগনটা জিয়াওনানের ছিল। তখনই আমরা জিয়াওনানকে দেখতে পাই যে বলতেছিল, আমি এইমাত্র ওই ছেলেটার শিপটাকে দেখেছি, ওই ছেলেটা এখানেই ছিল, আমি মোটেও ভুল হতে পারি না, আমি 100% শিওর যে সেই ছেলেটা আশেপাশেই আছে। এটা বলে সে তার সিস্টারকে মেসেজ পাঠিয়ে দেয় আর বলে এখন সময় হয়ে গেছে আমাদের প্ল্যানকে এক্সিকিউট করার। তখনই আমরা ওই সিস্টারকে দেখতে পাই, সে মূলত অনেকগুলা ইনসেক্টের সাহায্যে মুচেনকে খোঁজার চেষ্টা করতেছিল। আর ওই ইনসেক্টগুলোর সংখ্যা আসলে অনেক বেশি ছিল। তখনই আমরা দেখতে পাই একটা ইনসেক্ট তো অলরেডি মুচেনকে খুঁজেও পেয়ে গিয়েছিল আর মুচেন ওটা নোটিস করে ফেলে। কিন্তু তখনই মুচেনের সামনে থেকে একটা ইনসেক্ট এসে অ্যাটাক করে ফেলে। আর এই ইনসেক্টের সাইজ অনেক বেশি বড় ছিল, কিন্তু তখনই ওই ইনসেক্টের উপর অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক হয় যে কারণে ওই ইনসেক্ট 2 টুকরো হয়ে যায়। তখনই আমরা জানতে পারি এই অ্যাটাকটা আসলে মুচেনই করেছে। তারপরে মুচেন যা বলছে হয়তোবা, ভাই আমি মেন ক্যারেক্টার, এরা হালকাই নিতেছে। অন্যদিকে এই অ্যাটাকের কারণে মুচেনের যে লোকেশন ছিল ওইটা রিভিল হয়ে যায়, যে কারণে জিয়াওনান তার ড্রাগনের সাহায্যে মুচেনের উপর অ্যাটাক করে দেয় আর বলে থাকে, মামা তুমি এখন বাইচা করে পলাইবা। তখনই যে মুচেন আছে সে তার শিপের যে লেজার আছে ওইটা অ্যাক্টিভেট করে দেয়, যে কারণে ওই লেজার সরাসরি ওই ড্রাগনের মধ্যে গিয়ে লাগে, মানে জিয়াওনানের যে ড্রাগন ছিল ওইটার উপর গিয়ে লাগে। এটা দেখে তো জিয়াওনান অনেক বেশি শক ছিল। অন্যদিকে এই লেজারের কারণে মুচেনের যে শিপ আছে ওইটার স্পিডও অনেক বেশি বেড়ে যায়। অন্যদিকে মুচেন জিয়াওনানের এই অবস্থা দেখে সেও হাসতে থাকে। কিন্তু এই দুই বোন তারপরও মুচেনের পিছা ছাড়ার নামই নিতা ছিল না, তারা দুজন এখনো পর্যন্ত মুচেনের পিছা নিতা ছিল। তখনই আমরা দেখতে পাই সামনে অনেক বড় এক রেড ডট, যেটা সংখ্যা আস্তে আস্তে বাড়তে বাড়তে অনেক বেশি হয়ে যায়। তখনই একজন বলতে থাকে, এই খারাপ ওয়েদারের মধ্যে কেউ এখান থেকে বেঁচে পালাতে পারবে না। আর এখানে যদি ডেমন কাল্ট সেক্টের যে মাস্টার আছে সে মারা যায় তাহলে সবাই তো ন্যাচারালি ভাববে, তাই না? তখনই মুচেন তার ড্রাগনকে এই শিপটাকে সামলানোর জন্য বলে আর সে ওই শিপের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। তখনই ওই লোকটা আবারও বলতে থাকে যে সেক মাস্টার কিনমো, আপনি এখান থেকে বেঁচে পালাতে পারবেন না,
আপনি এটা ভুইলা যান, আপনি আজকে এখানে মারা যাবেন, সামনের ওয়েদার অনেক বেশি খারাপ। অন্যদিকে মুচেন নিজে অনেকটাই শখ ছিল এসব দেখে। তখনই মুচেন তার স্টার আই ইউজ করে, যে কারণে সে সামনে একজনকে দেখতে পায় যে বলতাছিল আপনার জন্য এখানে অনেক বেশি ফেলো দাওয়িস্ট ওয়েট করতেছে আপনাকে মারার জন্য, আর আমি নিজে আমার মাস্টারের অর্ডার পেয়েছি আপনাকে মারার, যে কারণে আপনি ভুলে যান, এখান থেকে আপনি বেঁচে বের হতে পারবেন। তোমার মতো ডেভিলদেরকে আজকে আমি মেরে হেভেনকে শান্ত করব। তখনই সে তার ইন্ট্রোডিউস করে সে মূলত কিনলিউ সেক্ট থেকে বিলং করে। এর সাথে সে বলে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো ডেমন কার্ড সেক্টর লিডার। এটা বলে সে তার ফিনিক্সের সাহায্যে মুচেনের উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে তার যত সাথী ছিল তারা সবাই মুচেনের উপর অ্যাটাক করে দেয় তাদের ফিনিক্সের সাহায্যে, যে কারণে অনেকগুলো ফিনিক্স একসাথে মুচেনের দিকে অ্যাটাক করার জন্য চলে আসতে থাকে। এটা দেখে মুচেন তার শট বাইরে বের করে নেয় আর ওইটাকে ঘোরাতে শুরু করে দেয়, যে কারণে সেখানে অনেকগুলো শট এপিয়ার হয় আর ওই সবগুলো শট দিয়ে মুচেন ওই ফিনিক্স গুলোর উপর অ্যাটাক করে দেয়, যে কারণে ওই ফিনিক্স গুলোর অবস্থা খারাপ হয়ে যায়। আর ওই শট গুলোর স্পিড এত বেশি ছিল যে তাদের সামনে যারাই আসতেছিল তাদের অবস্থা খারাপ হয়ে যাইতেছিল, যে কারণে ওই পোলাও সেখানে মারা যায় মুচেনের শটের হাতে। কিন্তু ততক্ষণে সেখানে থান্ডার গ্রেড মোনাস্ট্রির লোকেরাও চলে আসে। তখনই মুচেনের সামনে অনেক বড় একটা জেন স্পিরিচুয়াল বডি উপস্থিত হয়। তখনই সেখানে একটা লোক বলতে শুরু করে দিয়ে আমি হলাম বেনজি, আমি গ্রেট থান্ডার মোনাস্ট্রি থেকে বিলং করি, আর আমি এখানে তোমার সোলকে ক্লেম করার জন্য আসছি, কারণ তোমার কারণে হেভেন যেটা আছে যেটা অনেক বেশি রাগান্বিত হচ্ছে। এটা বলে সে মুচেনের উপর অনেক বড় একটা গোল্ডেন পাম অ্যাটাক করে দেয়, যেটার অরার কারণে মুচেনের অবস্থা খারাপ হয়ে যায়। তখন মুচেন ভাবতে থাকে সে তো আসলে একজন এক্সপার্ট, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হতে হবে। অন্যদিকে ওই পাম অ্যাটাকটা মুচেনের শিপ আর মুচেনকে মারার জন্য এগিয়ে আসতে থাকে। তখনই সেখানে মুচেনের যে ফায়ার ফর্ম আছে ওইটা সেখানে অ্যাক্টিভেট হয়ে যায় আর সেখানে অনেক বড় একটা ডেমনের মতো কিছু একটা এপিয়ার হয়ে যায়। এটা দেখে তো ওই লুকটা অনেক বেশি শক হয়ে যায়। তখনই মুচেন অনেক স্পিডের সাহায্যে ওই লুকটার সামনে চলে যায় আর তার উপর অনেক পাওয়ারফুল একটা পাঁচ মেরে দেয় আর তাদের মধ্যে হালকা পাতলা মারামারি কাটাকাটি শুরু হয়েছে, যে কারণে ওই লুকটা তার যে স্পিরিচুয়াল বডি আছে ওইটাকে বেশিক্ষণ কন্ট্রোল করতে পারে না আর ওইটা এখান থেকে ডিসিপিয়ার হয়ে যায়, যে কারণে মুচেনের যে শিপ আছে ওই পাম অ্যাটাক থেকে বেঁচে যায়। তারপরে মুচেন তার শিপে চলে আসে আর তার নর্মাল ফর্মেও চলে আসে। তখনই মুচেন ভাবতে থাকে ড্রাগন রাইডার সেক্ট, 3 ওয়ান্ডার কাসেল, থান্ডার ক্লেভ মোনাস্ট্রি, কিনলো সেক্ট, তোমাদেরকে তো আমি কখনোই ছেড়ে দেব না। আর আমি এতে অনেক বেশি শখ যে তারা সবাই একসাথে মিলে গিয়েছে আমাকে মারার জন্য। তাই আমার তো মনে হচ্ছে ডাজু পর্যন্ত পৌঁছানোর যে রাস্তাটা আছে এটা মোটো আমার জন্য সহজ হবে না। এর সাথে মুচেন এটাও ভাবতে থাকে যে ওরা আসলে অনেক বেশি পাওয়ারফুল। আমি এটা ভাবতেছি তাদের পিছনে যে লোকেরা আছে তারা হয়তো বা কত বেশি পাওয়ারফুল হতে পারে। তখনই সেখানে অনেক বড় একটা শট এপিয়ার হয়। এই শটটা আসলে অনেক বেশি বড় ছিল, কিন্তু ক্রিলেন এটা দেখে শিপের যে ডিরেকশন আছে ওইটা চেঞ্জ করে দেয়। কিন্তু তখনই একের পর এক শট শিপের উপর অ্যাটাক করে থাকে। এটা দেখে ক্রিলেন ড্রাগন ওই শিপটাকে খুব সুন্দর করে কন্ট্রোল করে জিগজ্যাগ প্যাটার্নের সাহায্যে ওই শিপটাকে এখান থেকে বের করার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পর আরো একটা শট তাদের উপরে চলে আসতে শুরু করে দেয়, কিন্তু সেটা সামলাতে পারে না, যে কোনো মুচেন ওই শিপটাকে সামলে কোনোভাবে এখান থেকে বাঁচিয়ে বের করে, কিন্তু তারপরও শিপ অনেকখানি ড্যামেজ হয়ে গিয়েছিল। তখনই মুচেন তাদের সামনে অনেক বড় একটা জায়ান্ট শট দেখতে পায় যার উপরে কেউ একজন ছিল। এটা দেখে মুচেন বুঝে যায় এভাবে তো কাজ চলবে না, যে কারণে মুচেন আবারও ক্রিলেন ড্রাগনের হাতে শিপের কন্ট্রোল দিয়ে দেয় আর নিজে শিপের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। অন্যদিকে ক্রিলেন ড্রাগন ওই শিপটাকে অনেক সুন্দর করে কন্ট্রোল করে ওই জায়ান্ট শর্টের কাছে নিয়ে যেতে শুরু করে দেয়, কিন্তু তখনই আমরা জানতে পারি এটার কারণে মুচেনের যে শিপ আছে ওইটার স্পিডও স্লো হয়ে গিয়েছিল, যে কারণে মুচেনের পিছনে ওই মেয়েটার পয়জনাস ইনসেক্ট আবার মুচেনের পিছনে লেগে গিয়েছিল। এই পয়জনাস ইনসেক্ট গুলো মুচেনের পিছে যেভাবে হোক না কেন ছাড়তেই চাইতেছিল না। তখনই আমরা একটা মেয়েকে দেখতে পাই, আসলে সবগুলা বড় বড় শর্টকে এই মেয়েটাই কন্ট্রোল করতেছিল। তখনই ওই মেয়েটা অনেক বড় দুইটা শর্টের মাঝখানে মুচেনের যে শিপ আছে ওইটাকে ফেলার চেষ্টা করতেছিল আর তারপর শিপটাকে ক্রাশ করার চেষ্টা করতেছিল। এটা থেকে মুচেন দুতিয়ানকে বলে তুমি এখানে কি করতেছো, তুমি তাড়াতাড়ি আমাদেরকে হেল্প করো। এটা শুনে দুতিয়ান বলে না তা হবে না, আমি বললাম দুতিয়ান ডেমন কিং, আমার নামের মধ্যে কিং আছে, তুমি যদি আমার কাছ থেকে হেল্প চাও আমার কাছে তো হাত জোর করে প্রার্থনা করতে হবে যাতে আমি তোমাকে হেল্প করি। অন্যদিকে মুচেন দেখে তাদের পজিশন সেরকম ভালো না, যে কারণে মুচেন তাড়াতাড়ি করে বলে প্লিজ তুমি আমাদেরকে হেল্প করো। এটা শুনে দুতিয়ানও রাজি হয়ে যায়। অন্যদিকে ওই দুইটা শট অনেক কাছাকাছি পৌঁছে গেছিল শিপের। তখনই ওই শিপের ভিতর থেকে অনেক পাওয়ারফুল একটা ডিস্ট্রাকটিভ রেড অরা বাইরে বেরিয়ে আসে, যে কারণে আশেপাশে যত শর্ট ছিল সবগুলাই ভেঙে যায়। তখনই আমরা চারদিকেই ব্ল্যাক ক্লাউড দেখতে পাই, যেগুলোর ভিতর থেকে ব্ল্যাক লিকুইডের মতো কিছু একটা পড়তা ছিল, যেগুলো সবগুলো আশেপাশে আরো যত শর্ট ছিল সবগুলোকে মেল্ট করে ফেলে। তখনই ওই লিকুইড ওই মেয়েটার উপরেও পড়ে যায়, যে কারণে ওই মেয়েটা অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই দুতিয়ান ডেমন কিং বলতে শুরু করে আসলে এই মেয়েটা যে ধরনের শর্ট স্কিল ব্যবহার করেছে এটা যদি সে পুরোপুরি এটার ফুল পটেনশিয়াল ব্যবহার করতে চায় তাহলে তার যত ফিলিং আর ডিজায়ার আছে সবকিছু সাইডে রেখে দিতে হবে। তাহলে সে শুধু নিজের হার্টকে দাও হার্টের সাথে মার্চ করতে পারবে আর এই শর্ট স্কিলের ফুল পটেনশিয়াল ব্যবহার করতে পারবে, কিন্তু দুঃখের সাথে জানানো হচ্ছে যে সে এটা কখনই করতে পারবে না। আর যত যাই হোক না কেন এখন সে আমার কন্ট্রোল থেকে কখনো মুক্ত হয়ে হতে পারবে না নিজে থেকে, এখন তাকে আমি ইজিলি কন্ট্রোল করতে পারবো। তখনই আমরা ওই মেয়েটাকে দেখতে পাই যে অলরেডি ডেমন কিং দুতিয়ানের কন্ট্রোলে চলে গিয়েছিল, যে কারণে সে নিজের কাপড় সেখানে খুলতে শুরু করে দেয়।
তখনই সেখানে অনেকগুলা জেন টেক্সট এসে তাকে কভার করে ফেলে, যে কারণে সে দুতিয়ান ডেমন কিং এর কন্ট্রোল থেকে বাইরে বেরিয়ে আসে, যে কারণে সেখানে তার আরো যত সাথী আছে সবাইও চলে আসে। তখনই সে বলতে শুরু করে দিয়ে আমি এত বড় ভুল করবো আমি বুঝিনি, যে কারণে আমি ওই ডেমনের কন্ট্রোলে চলে গিয়েছিলাম, নেক্সট টাইম থেকে এরকমটা হবে না। তখনই আরেকজন ছেলে এসে বলে যে আমি তো সেটা বুঝতে পারছি, কিন্তু ওই ডেমন কার্লের যে মাস্টার আছে তার স্পিড আসলে অনেক বেশি, সে হয়তো বা এখান থেকে অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে, যে কারণে আমরা তাকে এত সহজে ধরতে পারবো না। কিন্তু তারপরও আমাদের চিন্তা করার কোনো দরকার নেই, আমরা ছাড়াও আরো অনেক লোক আছে তাকে ধরার মতো। আমরা ফুল প্ল্যানিং এর সাথে এসেছি, যে কারণে আমাদের অনেক লোক আছে, আমরা সবাই একসাথে মিলে তারপরে তাকে মারার জন্য এসেছি, যে কারণে আমাদের অনেক লোক অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, যে কারণে এত সহজে সে তো এই রাস্তাটা স্কিপ করতে পারবে না। তখনই আমরা মুচেনকে দেখতে পাই, যে ভাবতেছিল তারা তো শুধুমাত্র নর্মাল ওয়ারিয়ার, আমি এটা ভাবতেছি তাদের পিছনে আরো কত বেশি পাওয়ারফুল এক্সপার্টরা থাকতে পারে। তখনই মুচেন কিছু একটা বুঝতে পারে, যে কারণে সে অনেক তাড়াতাড়ি কুলেন ড্রাগনের দিকে যেতে শুরু করে। তখনই আমরা দেখতে পারি অনেক পাওয়ারফুল একটা স্ল্যাশ অ্যাটাক মুচেনের শিপের দিকে এগিয়ে আসতে থাকে, আর ওই শিপের সাথে হিট হয়ে যায়। কিন্তু সময় থাকতে থাকতে মুচেন কুলেন ড্রাগনের পিঠে চড়ে এখান থেকে বের হয়ে গিয়েছিল। তখনই মুচেন এটা দিকে ভাবতে থাকে কেউ একজন এত সহজে আমাদের ব্ল্যাক আয়রন দিয়ে তৈরি করা শিপটাকে ভেঙে ফেলেছে, সে কোনো নর্মাল ওয়ারিয়ার হতেই পারে না, সে নিশ্চয়ই অ্যাটলিস্ট সেলেস্টিয়াল বিং রিয়ালামে তো হবেই। তারপর মুচেন তার ডিবেন আই দিয়ে চারদিকে দেখতে শুরু করতে, সে এটা দেখে অনেকটাই শকড হয়ে যায়। তাকে মারার জন্য অনেক লোককে হায়ার করা হয়েছে, এখানকার কোনো না কোনো জায়গায় কেউ না কেউ আছে যারা মুচেনকে মারার জন্য বসে আছে। তার উপর মুচেন যে জায়গার উপর দিয়ে যাচ্ছিল তাকে এনশিয়েন্ট ব্যাটেলফিল্ড বলা হয়। তার মানে হলো তারা এমনভাবে মুচেনকে মারার জন্য প্ল্যান করেছে যে মুচেন এটাকে কোনোভাবে স্কিপই যাতে না করতে পারে। তখনই মুচেন একটা জায়গা দেখতে পায়, সে জায়গাটা দেখে মুচেন কিছু একটা প্ল্যান করে আর কুলেন ড্রাগনকে বলে সে পাহাড়ের উপরে নিয়ে নামানোর জন্য, আর কুলেন ড্রাগনও ঠিক এরকমটাই করে। তখনই আমরা দেখতে পাই সেই জায়গার মধ্যে অনেক বেশি হাড়গুড় পড়ে আছে, যে কারণে মুচেন সেখানে ওই হাড়গুড় দিয়ে অনেক বড় একটা আল্ট্রার তৈরি করে ফেলে। তখনই ডেমন কিং দুতিয়ান এসব দেখে ভাবতে থাকে মুচেন হয়তোবা তার বডিকে সামান করবে, সেই কারণে সে মুচেনকে বলতে শুরু করে তুমি যদি আমার বডিকে এখানে একবার সামান করো তাহলে আমি তোমাকে কিছুই করব না, এর সাথে তোমাকে সাহায্য নিশ্চয়ই করব। এটা ভাইবে সে হাসতে শুরু করে দেয়। তখনই মুচেন তার যে স্টোরেজ ব্যাগ আছে এটার ভিতরে হাত দিতে শুরু করে দেয়। অন্যদিকে দুতিয়ান ডেমন কিং ভাবতে থাকে মুচেনের কাছে হয়তো বা আর কোনো উপায় নেই, যে কারণে দুতিয়ান হাসতে শুরু করে দেয়। কিন্তু তখনই মুচেন তার পাশ থেকেই প্রেয়ার ডেমন কিং এর যে স্ট্যাচু আছে এটাকে উঠে নেয়। এটা দেখে তো ওই ডেমন কিং অনেক বেশি শক পেয়ে যায়, আর সে ভাবতে থাকে মুচেন এই কামটা কেমনে করলো। তারপরও সে মুচেনকে বলে কিন্তু তারপরও ওই বিয়ার ডেমন কিং আমার লোকই। এর সাথে মুচেন স্পেল কাস্ট করতে শুরু করে দেয় ওই বিয়ার ডেমন কিংকে সামান করার জন্য, যে কারণে সেখানে অনেক বেশি এনার্জি ফ্লাকচুয়েশন হতে থাকে, যে কারণে সেখানে অনেক পাওয়ারফুল একটা এক্সপার্টও চলে আসে। তখনই সে মুচেনকে দেখে আমি যেরকমটা ভেবেছিলাম, আমি যেরকমটা আশা করি একজন ডেমন গার্ল সেক্টের লিডারের কাছ থেকে, সে এখানে ডেমনকে সামান করার চেষ্টা করতেছে। কিন্তু আমি আজকে হেভেনের পক্ষ থেকে আসছি, যেভাবে হোক না কেন তোমাকে মেরে আমি সবাইকে ইনসাফ দান করব। তখনই হুলিঙ্গার ক্রিলেন ড্রাগনকে বলে ওকে সামলানোর জন্য, কিন্তু ক্রিলেন ড্রাগন ওকে দেখে তো অনেক বেশি ভয় পেয়ে যায়, যে কারণে হোলিঙ্গার অনেক বেশি রেগে ক্রিলেন ড্রাগনকে বলে, যে কারণে ক্রিলেন ড্রাগন কোনো কিছু না বুঝতে পেরেই ওই দাওয়েস্টের উপর ফায়ার দিয়ে অ্যাটাক করেছে। কিন্তু এই ফায়ারের কারণে ওই দাওয়েস্টের কিছুই হয় নাই। তখনই দুতিয়ান বলতে শুরু করে দে আমি কি বলবো, তোমাদেরকে বাঁচানোর জন্য আমি সেখানে নেই। এই ধরনের আজারা বাজারা পোলাপান আমার সামনে এসে ফ্লেক্স করতেছে, কিন্তু যদি বলি আমি তোমার ওই ক্রিলেন ড্রাগনের কথা তাহলে তার নামের খালি গর্তে কিছুক্ষণের মধ্যে হতে চলেছে। অন্যদিকে ওই দাওয়েস্ট ক্রিলেন ড্রাগনকে ধরে ফেলেছিল। তখনই ওই দাওয়েস্ট ক্রিলেন ড্রাগনকে বলতে শুরু করে তোমার সাহস তো মন্দ না, তুমি আমার উপর অ্যাটাক করেছো, আমার উপর তোমার কি জীবনের মায়া দয়া নাই? তখনই মুচেন দুতিয়ানকে বলে তুমি এখানে বসে বসে কি করতেছো, তুমি তাড়াতাড়ি যাও আর ওকে বাঁচাও। এটা শুনে দুতিয়ান বলতে শুরু করে দে আমি ওকে কিভাবে বাঁচাবো, তুমি তো আমাকে আটকানোর জন্য এই আয়রন বডি বানিয়েছো, যে কারণে আমি এখন কিছুই করতে পারবো না। এটা শুনে মুচেন বলে তুমি যদি আজকে আমাকে হেল্প না করো আর আমি যদি এখানে মারা যাই তাহলে তুমি এটা মনে রাখো এই দুনিয়ার মধ্যে এমন কেউ নেই যে তোমার রিয়েল ট্রু বডিকে এই দুনিয়ার মধ্যে সামান করতে পারবে, এমনকি তোমার কোনো সাপোর্টারকেও সামান করতে পারবে না। তখনই ওই দুতিয়ান দেখতে পাই তার সামনে দিয়ে অনেকগুলা ট্রেজার আশেপাশ দিয়ে উঠতেছে। এখানে দুতিয়ান এমন একটা ট্রেজার দেখতে পাই যেটা দেখে তার পছন্দ হয়েছে, সে এটা একবার হলেও ইউজ করতে চায়। কিন্তু সে এটাও বুঝে যায় মুচেন তাকে এসব দেখাচ্ছে যাতে সে ফাইট করে এসবের জন্য হলেও। তখনই সে ভাবতে থাকে সে যদি এখান থেকে ফাইট করা শুরু করে আর সে যদি একবারের জন্য কিছুটাও সুযোগ পায় তাহলেও সে মুচেনকে মেরে ফেলবে। কিন্তু সে এটাও ভাবতে থাকে সে যদি মুচেনকে মেরে ফেলে কিন্তু তারপরও মুচেনের যে আয়রন বডি আছে এটা থেকে সে যদি মুক্ত না হতে পারে তাহলে তো সারা জীবন সে এটার মধ্যেই ফেসে যাবে। তারপরে ওই দাওয়িস্টরা তাকে ধরে নিয়ে যাবে আর তাকে কিরকম ভাবে ট্রেড করবে সে নিজেও জানে না, যে কারণে দুতিয়ান ডিসাইড করে সে আপাতত এই দাওয়িস্টকে মেরে ফেলবে, মানে মুচেনকে সাহায্য করবে। অন্যদিকে ওই ক্রিলেন ড্রাগনের অবস্থা অনেক বেশি
খারাপ হয়ে গেছিল তখনই দুতিয়ান তার উপরে অ্যাটাক করে দেয়। যদিও ওই দাওইস্ট দুতিয়ানকে দেখে কোনো সারপ্রাইজই হয়নি আর দুতিয়ানের লাথি মেরার বাতি ধরে দেয়, কিন্তু দুতিয়ান এতে থেমে যায় না। সে ওই ট্রেজারটা বাইরে বের করে আনে আর ওইটা দিয়ে বাজাতে শুরু করে দেয়, যে কারণে আশেপাশের যত ডেমনিক ওয়াল আছে সবগুলো ছড়িয়ে যায়। আর এর সাথে দুতিয়ান তার আশেপাশের যত টেবিল পাথ ফলো করে এরকম ট্রেজার আছে তাদের সবাইকে জাগানোর চেষ্টা শুরু করে দেয়। অন্যদিকে এটা দেখে তো ওই দাওইস্ট অনেক বেশি শকড হয়ে যায়, কিন্তু দুতিয়ান এতে থেমে থাকে না। সে এত জোরে তার অরা বাড়ানোর চেষ্টা করতেছিল যে তার অরার কারণে সেখানে অনেক বড় একটা ডেমনিক স্পিরিচুয়াল ফিগার অ্যাপিয়ার হয়ে যায়, যেটা দেখে তো ওই দাওইস্ট অনেক বেশি শকড হয়ে যায় আর তার মাথা ব্যথা করতে শুরু করে দেয়, যে কারণে সেও তার পাওয়ারকে আরো বেশি বাড়িয়ে দেয় আর এমন একটা অ্যাটাক করে যে কারণে ওই যে স্পিরিচুয়াল ডেমনিক ফিগার আছে ওইটা ডিসিপিয়ার হয়ে যায় আর দুতিয়ানকে অনেক দূরে নিয়ে ফেলে দেয়। এর সাথে ওই দাওইস্ট তার থ্রেডের সাহায্যে তার আশেপাশে একটা ব্যারিয়ার তৈরি করে ফেলে। এর সাথে সেই ইয়ান আর ইয়াং এনার্জির ব্যবহার করে ওই দুতিয়ানের উপর অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক করে দেয়। এটা থেকে দুতিয়ানও তার সামনে অনেক বড় একটা শিল্ড তৈরি করে ফেলে, কিন্তু ওই শিল্ডও দুতিয়ানকে বাঁচাতে পারে না, ওই দুতিয়ানকে একটা পাহাড়ের ভিতর ঢুকাই দেয়। অন্যদিকে দুতিয়ান এটা দেখে বলে, কি বলবো বাচ্চা পোলাপান জানেই না, আমার পাওয়ার আসলে লেভেলটাই আলাদা। এটা বলে দুতিয়ান মুচেনের যে গোল্ডেন পাগড় আছে ওইটাকে বাইরে বের করে আনে আর ওইটা ব্যবহার করার জন্য সে তার ডেমনিক অরার সাথে এটা ফিউজ করে দেয় আর এটার মধ্যে অনেক জোরে একটা পাঞ্চ করে, যে কারণে ওই পাগড় সরাসরি ওই দাওইস্টের উপর গিয়ে অ্যাটাক করে দেয়, যে কারণে ওই দাওইস্ট ওই পাগড়ার ভিতরে ফেসে যায়। কিন্তু ওই দাওইস্টও কম ছিল না, যে কারণে তার আশেপাশে সে আবারও একটা ব্যারিয়ার তৈরি করে আর তার যে স্পিরিচুয়াল বডি আছে সেটাকে সে সামান করে। সামান করার সাথে সাথে ওই সে গোল্ডেন পাগড়ার উপর প্রেসার দিতে শুরু করে দেয়, যে কারণে ওই গোল্ডেন পাগড়ার যে ব্যালেন্স আছে এটা নষ্ট হতে শুরু করে দেয়, যেটা থেকে ওই ডেমন কিং মানে দুতিয়ানো ও তার পাওয়ার বাড়াতে শুরু করতে আর ওই গোল্ডেন পাগড়াকে পুশ করতে শুরু করতে, যেটা দেখে ওই দাওইস্ট আরো বেশি পাওয়ার বাড়াতে শুরু করে দেয়। এখানে ওই দাওইস্ট দুতিয়ানকে ওভারকাম করে দেয়, যে কারণে দুতিয়ান মাটির ভিতরে ঢুকে যায় আর তার অবস্থা খারাপ হয়েছে। অন্যদিকে দাওইস্ট মুচেনের উপর অ্যাটাক করতে যাবে, ঠিক ততক্ষণেই মুচেন সেখানে বিয়ার ডেমন কিংকে সামান করে ফেলে আর বিয়ার ডেমন কিং এখানে সামান হওয়ার সাথে সাথে এত পাওয়ারফুল অরা রিলিজ করে যে ওই দাওইস্ট আর সামনে এগোতে পারে না। ওই বিয়ার ডেমন কিং ওই দাওইস্টকে তো কিছু করবে, সবার আগে দুতিয়ানের মজা নেওয়া শুরু করে দিয়ে আসে বলতে শুরু করে দেয়, দুতিয়ান তোমার এই ধরনের খারাপ অবস্থা ভাই কে করছে? তখন বিয়ার ডেমন কিং মুচেনকে জিজ্ঞেস করে, আচ্ছা তাহলে তুমি সামানার, তাহলে তুমি আমাকে বলো তুমি আমার জন্য কি স্যাক্রিফাইস করতে চাও যাতে আমি তোমার জন্য কাজ করতে পারি? এটা শুনে মুচেন বলে, আমি ওই ফেলো দাওইস্টকে তোমার জন্য স্যাক্রিফাইস করতে চাই। এটা শুনে ওই দাওইস্ট ভাবতে শুরু করতে ওই হারাই ঢালা আমারে ভাসাই দিল। এর সাথে ওই দাওইস্ট বেশি কিছু করতে পারতো, এর আগে তার দিকে অনেক বড় একটা পাওয়ারফুল পাঞ্চ চলে আসে, যে কারণে তার অবস্থা খারাপ হয়েছে, কিন্তু তারপরও সে ওই পাঞ্চ থেকে কোনোভাবে সার্ভাইভ করে যায়। তখনই আমরা জানতে পারি এটা আসলে বিয়ার ডেমন কিং করছে। এর সাথে বিয়ার ডেমন কিং ওই দাওইস্টের উপর অনেক পাওয়ারফুল পাঞ্চেস মারতে শুরু করতে, তখনই সেখানে আরো একটা দাওইস্ট অ্যাপিয়ার হয়। এটা থেকে বিয়ার ডেমন কিং তাকে জিজ্ঞেস করে সে কে। এটা শুনে ওই দাওইস্ট বলতে শুরু করে দেয়, আমি হলাম দাওইস্ট ইউ। এর সাথে ওই দাওইস্টকে বলতে শুরু করে দেয়, সরি ব্রাদার আমার আসতে একটু লেট হয়ে গেছে, কিন্তু তারপরও তুমি চিন্তা করো না আমি চলে আসছি। অন্যদিকে ওই বিয়ার ডেমন কিং যখন আগের দাওইস্টের উপর আবারও অ্যাটাক করতে যায় তখনই দাওইস্ট ইউ অনেক পাওয়ারফুল একটা স্ল্যাশ অ্যাটাক বিয়ার ডেমন কিং এর যে গর্দান আছে ওইটার উপর মেরে দেয়, যে কারণে বিয়ার ডেমন কিং এর যে ওইটা তার বডি থেকে আলাদা হয়ে যায়, কিন্তু ওই বডি থেকে আলাদা হয়ে তার মাথাটা পড়ার আগেই সে তার মাথাটা ধরে ফেলে আর আবার অ্যাডজাস্ট করে লাগিয়ে ফেলে। এটাকে বলা ওরা, বুঝছো ভাই? দেখছো কি একটা ওরা ফার্মিং করছে বিয়ার ডেমন কিং। তখনই ওই দাওইস্ট নিজের আসল পরিচয় দেয়, তার নাম হলো কিং ব্যাংশি। সে মূলত কিংল্যান্ড সেক্ট থেকে বিলং করে। এর সাথে সে মুচেনকেও রেসপেক্ট দেয় হেভেনলি ডেমন কাল্টের মাস্টারের হিসাবে। তখনই ব্যাংশি আবারও বলতে শুরু করে দেয়, আমাদের যত ফেলো দাওইস্ট আছে তারা যে যেমনই হোক না কেন এই ওয়ার্ল্ডের চিন্তা সবারই হয়, যে কারণে আমি অর্ডার পেয়েছি আপনাকে মারার, কিন্তু তারপর আমার মতো জুনিয়র আপনার মতো সিনিয়রের উপর অ্যাটাক করা মোটেও ঠিক না। তখনই মুচেন বলে, ইয়াং ফুজি আর আমি সেম জেনারেশন থেকে বিলং করি, কিন্তু তারপরও সে নিজে এখানে আসেনি, সে তার ডিসেবলকে পাঠিয়েছে, সে কি আমাকে হালকা নেওয়ার চেষ্টা করতেছে? তখনই ব্যাংশু বলে যে আমার মাস্টারের কাছে আরো অনেক বেশি ইম্পর্টেন্ট কাজ আছে, যে কারণে সে আমাকে পাঠিয়েছে, আর এমনি তো আমরা সবাই লোকেদেরকে বাঁচানোর চেষ্টা করতেছে। এটা শুনে মুচেন বলে, আচ্ছা তাই নাকি, কিভাবে এটা তুমি বলো তো? এটা শুনে ব্যাংশু বলে, আমরা সেই সব কিছুকে ধ্বংস করে দেব যে সব কারণে হেভেন আমাদের উপর রেগে আছে। তখনই মুচেন ভাবতে থাকে এম্পায়ার আর ইম্পেরিয়াল মাস্টার মিলে কিছু চেঞ্জেস করেছিল, এখন ইম্পেরিয়াল মাস্টার এম্পায়ারের সাথে নেই। তখনই সে তাদেরকে বলে, আচ্ছা তোমাদের যে মাস্টার আছে তারা সবাই মিলে এম্পায়ারকে মারার প্ল্যান করতেছে না তো? এটা শুনে তো তারা সবাই অনেক বেশি শকড হয়ে যায় আর তারা একে অপরের দিকে তাকিয়ে থাকতে থাকে আর ভাবতে থাকে এ আমাদের প্ল্যান কিভাবে জানতে পেরেছে। তখনই মুচেন আবারও বলতে শুরু করে দেয়, ইম্পেরিয়াল মাস্টার যখন তোমাদের মাস্টারকে মারার চেষ্টা করতেছিল তখনই ওই বুইরা মঙ্ক আসছিল আর সেই মূলত তোমাদের মাস্টারকে বাঁচিয়ে নিয়ে গেছিল আর বলেছিল তারা কখনোই ইয়াংকাং কিংডমের যত ব্যাপার আছে তাদের উপর কখনোই ইন্টারফেয়ার করবে না, কিন্তু তারপরও তারা নিজেদের কথা থেকে সরে গিয়েছে। তখনই সেখানে আরো একটা আন্টি চলে আসে আর সে বলতে শুরু করে দেয়, দুনিয়াকে বাঁচানোর জন্য যদি আমরা আমাদের কথা থেকে সরে যাই তাহলে এতে খারাপ কি?
তখনই সে নিজের পরিচয় দেয়, তার নাম হলো কিনিও আর সে লিংশু প্যালেস থেকে বিলং করে। তখনই মুচেন বলে তোমরা আমাকে এখানে মারার জন্য আসছো, এরপর তোমরা এত বেশি ফর্মালিটিস পালন করতেছো। এটা শুনে ওই আন্টি বলতে শুরু করে আমরা যদিও তোমাকে মারার জন্য আসছি কিন্তু তারপর আমরা আমাদের ম্যানার্সকে কখনোই ভুলি না। তখনই মুচেন বলতে শুরু করে তোমরা দুনিয়াকে বাঁচানোর জন্য সবাইকে মারতে পারো কিন্তু তাদেরকে মারতে পারো না যাদের জন্য আসলে দুনিয়ার আসলে খারাপ হচ্ছে। তোমরা নিজেদেরকে ভালো দেখানোর জন্য তখনই কিছু বলতে পারো কিন্তু তারপরও এখানে আরো যত লোক আছে যারা আমাকে মারার জন্য এসেছে এখনো লুকিয়ে আছে তারাও সামনে চলে আসুক আমি চাই। তখনই সেখানে আরো একজন এক্সপার্ট চলে আসে যার নাম হলো জেন মাস্টার ভূষণ। সেও নিজের পরিচয় দিয়ে আর বলতে শুরু করে দিয়ে আমি এখানে ডেমন কাল সেক্টের যে মাস্টার আছে তাকে মেরে হেভেনকে শান্ত করব। তারপর আমাদের উপরে যে ক্লাইমেটি বা ডিজাস্টার চলে আসছে এটাও আমাদের উপর থেকে সরে যাবে। তখনই সেখানে বিনাগর সেক্টের এক্সপার্টও চলে আসে যার নাম হলো লুও সানকো। আর সে আসার সাথে সাথে বলে তোমার সাথে তো একটা ফক্সও আছে না, আমাদের যে এল্ডার আছে মানে সে বলেছে তুমি মরো বা না মরো ওই ফক্সটাকে মরতে হবে। এটা শুনে তো হোলিঙ্গের বাইরে আসে আর বলে হালা শয়তান আমার পিছনে লেগে গেছে, এটা বলে আবারও সে মুচেনের ভিতরে পলে যায়। তখনই মুচেন এত পাওয়ারফুল ওয়ারিয়ারদেরকে দেখে ভাবতে থাকে এই ফাইট মোটেও সহজ হবে না। তখনই ওই দাওয়েস্টকে আবারও দেখানো হয় যাকে বিয়ার ডেমন কিং মেরা মেরা ভূত বানিয়েছিল। তখনই সে সব দাওয়েস্টকে বলে যে তোমরা তাড়াতাড়ি ওকে মেরে ফেলো, তারপরে ইয়াংকাং কিংডমে আবারও শান্তি ফিরে আসবে। এটা শুনে মুচেন বলে আচ্ছা শান্তি ফিরে আসবে তাই নাকি? আমাদের ডেমন কাল সেক্টটি একমাত্র সেক্ট যারা নিজেদের ডিভাইন আর্ট ইউজ করে এখন লোকেদেরকে সাহায্য করতেছে, কিন্তু তোমাদের লিডাররা কি করতেছে এখন এম্পায়ারকে মেরে ফেলার জন্য প্ল্যান তৈরি করতেছে। এটা শুনে ওই দাওয়েস্ট বলে তুমি একটা ডেমন আর আমরা কোনো ডেমনের কাছ থেকে কোনো কথা শুনতে চাই না। এটা বলে সে সবাইকে মুচেনের উপর অ্যাটাক করার জন্য বলে দেয় আর সে নিজেও তার যে স্পিরিচুয়াল বডি আছে সেখানে সামান করে ফেলে। এটা থেকে বাকি সবাই নিজেদের স্পিরিচুয়াল বডি সামান করে ফেলে। তখনই মুচেন বলে আচ্ছা তাই নাকি? তখনই মুচেন বিয়ার ডেমন কিংকে বলে তুমিও নিজের কাজে লেগে পড়ো, আজকে তোমার জন্য আমি এদের সবাইকে স্যাক্রিফাইস করব। এর সাথে মুচেন নিজের কিছু ট্রেজারও দিয়ে দেয় বিয়ার ডেমন কিংকে। তখনই সবগুলো দাওয়েস্ট একসাথে মুচেনের উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে ওই বিয়ার ডেমন কিংও তার যে দুইটা হাত আছে ওই দুইটা হাত দিয়ে এত জোরে ক্ল্যাপ করে যে ওই দুইটা হাতের কারণে এত বেশি ব্যাপ বের হয় তারা সবাই পিছনের দিকে সরে যায়, এমনকি যারা নর্মাল বয়ের ছিল তারা তো সেখানেই মারা যায়। অন্যদিকে মুচেনও এখান থেকে পালানোর চেষ্টা করতে শুরু করে দেয়। এটা দেখে একটা বয়ের এসে মুচেনকে আটকানোর চেষ্টা করে কিন্তু বিয়ার ডেমন কিং এসে মুচেনকে বাঁচিয়ে নেয়। কিন্তু তখনই বিয়ার ডেমন কিং এর উপর অনেক গোলা পাঁচ দিয়ে কেউ একজন অ্যাটাক করে দেয় আর এতে বিয়ার ডেমন কিং এর অবস্থা অনেকটাই খারাপ হয়েছে। কিন্তু তখনই আরো একজন আসে এখানে আর সে তার ইয়ান এনার্জি ব্যবহার করে সলিড মাটিকে সরাসরি লিকুইডে কনভার্ট করে দেয়, যে কারণে বিয়ার ডেমন কিং এর যে পা আছে ওইটা সেখানে ফেসে যায়। এটা দেখে আরো একজন ওয়াটার টর্নেডো অ্যাটাক করে দেয় ওই ডেমন কিং এর উপর। তখনই সেখানে আরো একজন আসে আর সে তার গোল্ডেন লোটাস টেকনিকের সাহায্যে বিয়ার ডেমন কিংকে সেখানে আটকে দেয়, যে কারণে বিয়ার ডেমন কিং সেখানে ফ্রিজ হয়ে যায় সবার অ্যাটাক খাওয়ার পরে। তখনই এইসব দিকে বিয়ার ডেমন কিং বলতে শুরু করে তোমরা আমাকে ছেড়ে দাও, না হলে কিন্তু তোমাদের অবস্থা আমি এখানে খারাপ করে দেব। তখনই সেখানকার সবাই নিজেদের যে স্পিরিচুয়াল বডি আছে সেটাকে সামান করে আর একের পর এক বিয়ার ডেমন কিং এর উপর মারতে শুরু করে দেয়। মানে এমনভাবে বিয়ার ডেমন কিংকে পিটে দিয়েছিল যেমন বিয়ার ডেমন কিং এর মার খাওয়া লাগে আইছে, কেউ কারোর রেস্ট দিতেছে না, একটার পরে একটা এসে বিয়ার ডেমন কিংকে বাঁচাতেছিল। অন্যদিকে মুচেনের উপরও এসব ইফেক্ট পড়তেছিল যে এখান থেকে আবার পালানোতে ব্যস্ত ছিল। তখনই আমরা বিয়ার ডেমন কিংকে আবারও দেখতে পাই যে তার মুখের মধ্যে অনেকগুলো এনার্জি কন্ট্রোল করে জমা করতে শুরু করে দেয় আর সে যখন এটা রিলিজ করে তখনই তার ওরা অনেক বেশি বেড়ে যায় আর এতে আশেপাশে যত দাওয়েস্ট ছিল তাদের অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু তারপরও তারা সবাই মিলে ওই ডেমন কিংকে সাপ্রেস করার চেষ্টা করে থাকে কিন্তু তারপরও সাপ্রেস করতে পারতেছিল না আর ওই বিয়ার ডেমন কিং তাদের উপর হালকা হালকা ভারী পড়তেছিল। তখনই মুচেন সেখানে তাকে হেল্প করার জন্য আসে আর সেখানে আসার সাথে সাথে মুচেন ইনফিনিট ডেমন বিয়ার ক্লাউড টেকনিক ব্যবহার করে, যে কারণে ওই ডেমন কিং এর ওরা যেটা আছে এটা আরো অনেক বেশি বেড়ে যায়, যে কারণে তারা সবাই এখান থেকে উড়ে চলে যায় আর মুচেনও এই ওরাটাকে ব্লক করার জন্য আশেপাশের পাথর ইউজ করে। তারপরে মুচেন ড্রাগনের উপর বসে এখান থেকে আবারও পালাতে শুরু করে দেয়। তখনই আমরা ওই বিয়ার ডেমন কিংকে দেখতে পাই যে তার পাওয়ারকে একসাথে এত বেশি ইউজ করার কারণে সে নিজে অনেক বেশি এক্সস্ট হয়ে গেছিল, যে কারণে তার বডি আস্তে আস্তে ডিসিপিয়ার হতে শুরু করে দেয়। কিন্তু ডিসিপিয়ার হওয়ার আগে সে আবারও দুতিয়ানের মজা নেওয়া শুরু করে দেয় আর সে বলে যদিও আমি এতগুলো স্যাক্রিফাইস অ্যাকসেপ্ট করতে পারলাম না আর তাদেরকে না পেরে আমি এখান থেকে ডিসিপিয়ার হয়ে যাচ্ছি, কিন্তু আমি এতে খুশি যে দুতিয়ানের এই অবস্থা আমি দেখতে পারছি। কখনো সে আমাদের লিডার ছিল কিন্তু এখন তার অবস্থা এরকম করে রেখে দিছে। কিন্তু হ্যাঁ এটা ঠিক যে বিয়ার ডেমন কিং দুতিয়ানের মতো পাওয়ারফুল না, কারণ দুতিয়ান রিয়াল ডেমন কিং, যেটা আপাতত আমার মনে হচ্ছে। এই সাথে দুতিয়ান যদি রিয়াল ডেমন কিং না হয় তারপর বিয়ার ডেমন কিং এর মতো যত ডেমন কিং আছে তাদের সবার থেকে অনেক অনেক বেশি পাওয়ারফুল দুতিয়ান।
অন্যদিকে বিয়ার ডেমন কিং কমপ্লিটলি এখান থেকে ডিসিপিয়ার হওয়ার পরে সবগুলা কাল্টিভেটর এখানে বাইরে বেরিয়ে আসে আর তারা বলতে থাকে ওই বিয়ার ডেমন কিং এর অনাথ পুরোপুরি ভাবে এখান থেকে ভ্যানিশ হয়ে গিয়েছে। তখনই তারা ওই দাওইস্টকে দেখতে পায় যাকে বিয়ার ডেমন কিং মায়েরা ভূত বানিয়ে দিয়েছিল। তখনই তারা ওই দাওইস্টের কাছে যায় আর তাকে হিল করার চেষ্টা করে, কিন্তু তারা দেখতে পায় ওই দাওইস্টের যে এনার্জি আছে ওইটা কমপ্লিটলি শেষ হয়ে গেছে, যে কারণে তাকে বাঁচানো আর সম্ভব না। তখনই ওই যে দাওইস্ট আছে সে বলতে শুরু করে দিয়ে আমার চিন্তা কখনোই তোমরা করিও না, কারণ আমার জীবন হলো সেই পাতার মতো যেটা প্রথমে অনেক বেশি সবুজ আর অনেক বেশি পাওয়ারফুল থাকে, কিন্তু একটা সময় পর সেটাও শুকিয়ে পড়ে যায়, যে কারণে আমারও একটা সময় মরতে হতো। কিন্তু তারপরও তোমরা ওই ডেমন কাল্টের যে লিডার আছে তাকে কখনোই ছেড়ে দিও না। এটা শুনে তারা বলে তুমি চিন্তা করো না, অনেক তাড়াতাড়ি সেও তোমার কাছে চলে আসবে। এমনি তো সে এখান থেকে তো আপাতত পালিয়ে গিয়েছে, কিন্তু সামনে আমাদের থেকেও আরো অনেক পাওয়ারফুল লোকেরা তার জন্য ওয়েট করতেছে। তারপর মুচেনকে দেখানো হয় তারা মূলত আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল। অন্যদিকে মুচেন এই সবকিছু জানে, তার জন্য আরো পাওয়ারফুল কোনো না কোনো ব্যক্তি ওয়েট করতেছে, যে কারণে মুচেন ডাজুর ভিতরে ইন্টার হওয়ার ম্যাপটা খুলে ফেলে। এর সাথে মুচেন ভাবতে থাকে আমি যে রাস্তা দিয়ে এখন এগোচ্ছি তারাও জানে যে আমি রাস্তা দিয়ে ডাজুর ভিতরে ইন্টার হবো, যে কারণে তারা নিশ্চয়ই আমার জন্য সেখানে ওয়েট করতেছে। তখনই মুচেনের জেনারেলের কথা মনে পড়ে, যে জেনারেল এই ইয়াংকাং কিংডমে যখন মুচেন প্রথমবার আসতেছিল তখনই সে এটাও বলেছিল যে তারা যদি মাউন্টেনের রাস্তা দিয়ে ডাজুর ভিতরে ইন্টার হতে চায় তাহলে তাদের সবার প্রথমে মাংসু মাউন্টেনকে ক্রস করতে হবে। কিন্তু যদিও এই জায়গাটার যে রাস্তাটা আছে এটা 200 বছর আগে বানিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু তারপর এই রাস্তাটাকে অ্যাবেন্ডেন করে দেওয়া হয়েছিল, যে কারণে এই রাস্তাটাকে খুঁজে পাওয়া অনেক বেশি টাফ। তখনই মুচেন ক্রিলেন ড্রাগনকে একটা জায়গার দিকে যাওয়ার জন্য বলে, এটা দেখে ওই ক্রিলেন ড্রাগনও সেদিকে যেতে শুরু করে দেয়। তখনই তারা একটা ডগ দেখতে পায় যেটা তাদেরকে দেখে ডাকাডাকি করতেছিল। এটা দেখে হুলিঙ্গার বলে তুমি যত খুশি এখানে ডাকাডাকি করা, তাদের আমাদেরকে, আমরা তো অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছি। এটা বলে তারা সবাই এখান থেকে আস্তে আস্তে এগিয়ে যেতে শুরু করে দেয়, কিন্তু তারপরও তারা কিছুক্ষণ পরে আবারও সেই ডগের কাছেই চলে আসে। এটা দেখে হুলিঙ্গার বলতে শুরু করে দেয় আমরা কয়েকবার এই ডগটাকে ক্রস করেছি, কিন্তু তারপর আমরা ঘুরে ফিরে আবারও সেই সেম জায়গায় চলে আসছি। এটা শুনে মুচেন ক্রিলেন ড্রাগনকে বলে তুমি চিন্তা করো না, তুমি সামনে এগিয়ে যেতে শুরু করে দাও। এটা বলেই মুচেন তার ডিভাইন আই অ্যাক্টিভেট করতে শুরু করে দেয়। তখনই ক্রিলেন ড্রাগন আবারও এগিয়ে যেতে শুরু করে দেয়, কিন্তু তারপর তারা আবারও ঘুরে ফিরে সেম জায়গায় চলে আসে। তখনই মুচেন বলে ফেলে যে আমরা একটা সিলের মধ্যে ফেসে গেছি, যে কারণে ওই সিলটা বারবার আমাদেরকে শুধুমাত্র সেম জায়গায় নিয়ে আসতেছে। তখনই মুচেন নিজেকে একটা পোর্টালের ভিতরে খুঁজে পায় যেখানে মুচেন শুধু নিচে পড়তেছিল, কিন্তু তারপরও সে এরকমটা মনে হচ্ছিল যে সে সেম জায়গা থেকে বারবার নিচে পড়তেছে। তখনই দুতিয়ান বলে তারা মূলত একটা ম্যানুয়াল ফোল্ডিং সেট আপ সিলের মধ্যে ফেসে গিয়েছে, আর এই জায়গাকে একটা সিক্রেট আর্ট দ্বারা প্রোটেক্টিভ ভাবে সিল করা হয়েছে, যে কারণে তুমি যত খুশি তত এগিয়ে যাও, কমপক্ষে লাখবারও যদি তুমি এগিয়ে যাও তারপরও তুমি বারবার ঘুরে ফিরে ঠিক একই জায়গায় চলে আসবে। আর তুমি যদি এই জায়গা থেকে বের হতে চাও তাহলে ওই ফোর্সটাকে তোমাকে খুঁজে বের করতে হবে আর ওইটাকে ডিস্ট্রয় করে দিতে হবে, যে ফোর্সের সাহায্যে এই সিলটা আসলে এখানে সেট আপ করা হয়েছে। তখনই আমরা একটা কিউব দেখতে পাই, যে কিউবটা কারো একজনের 2 হাতের মাঝখানে ছিল। তখনই আমরা ওই লোকটাকেও দেখতে পাই যে মূলত এই কিউব সিলটা এখানে সেট আপ করেছে। তখনই মুচেনকে দেখতে পাই যারা মূলত ওই ভিলেজের সামনে দাঁড়িয়েছিল। তখনই তারা বলে যে আমরা ওই ভিলেজের মধ্যে যাব। এটা শুনে দুতিয়ান বলে তুমি কি পাগল হয়ে গেছো, মরার জন্য ওই ভিলেজের ভিতরে যাবে? এটা শুনে মুচেন বলে নতুন বছরের আগে যে বা হোক না কেন আমি আমার ভিলেজে ফিরে যেতে চাই, যে কারণে আমার সামনে যে আসুক না কেন ফাইট করার জন্য আমি তার সাথে আমার বেস্টটা দিয়ে ফাইট করব। তারপরে তারা সবাই ওই ভিলেজের ভিতরে চলে আসে যেখানে ওই কুত্তাটা এখনো পর্যন্ত ডাকাডাকি করতেছিল। তখনই হুলিঙ্গার ক্লিলেন ড্রাগনের কানের নিচে বাঁচিয়ে দেয়, যে কারণে ক্লিলেন ড্রাগন এত জোরে চিৎকার করে যে ওই ডগ অনেক বেশি ভয় পেয়ে যায় আর একটা জায়গায় গিয়ে লুকিয়ে যায়। তখনই ওই ডগের যে মালিক ছিল সে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তখনই মুচেন ওই লোকটাকে দেখে তাকে গ্রিট করে আর বলে আমরা হলাম এখানকার টুরিস্ট আর আমরা এখান থেকে যাচ্ছিলাম, কিন্তু আমরা চাইতাছি যে আজকে রাতটা এই ভিলেজের মধ্যেই কাটিয়ে দেওয়ার জন্য। এটা শুনে ওই লোকটা বলে যে হ্যাঁ এই জায়গাটা যদিও অনেক বেশি ছোট, কিন্তু তারপরও এই গ্রামের মধ্যে অনেক জায়গা আছে একজন টুরিস্টকে জায়গা দেওয়ার জন্য। আর এমনি তো হেভেনলি কার্ড ডেমন সেক্টের যে লিডার আছে সে যদি এখানে থাকে যায় তাহলে আমার তো কোনো প্রবলেম হবে না। তখনই মুচেন বলে আচ্ছা তাই নাকি, আপনারা নিশ্চয়ই আমার জন্যই ওয়েট করতেছেন। এটা শুনে ওই লোকটা বলে যে হ্যাঁ আমি আপনার জন্যই ওয়েট করতেছিলাম, ডেমন কাল্ট সেক্টের লিডার, আর আমার নাম হলো কিংলেন। তখনই মুচেন বলে আপনি কি এখানে একাই থাকেন, আপনার কোনো ফ্রেন্ড নেই? এটা শুনে কিংলেন বলতে শুরু করতে না এখন তো আপাতত আমার কোনো ফ্রেন্ড নেই, শুধুমাত্র আমার একটা ফ্রেন্ডই আছে যে হলো এই ডগ। এটা বলে সে তার হাতে থাকা লাইটটা গাছের উপরে নিয়ে চলে যায় আর সেখানে বাঁধতে শুরু করে দেয়। তখনই সে আবার মুচেনকে বলতে শুরু করে দিয়ে আজকে রাত্রে এখানে ডেমন স্লিং ইভেন্ট হতে চলেছে। এটা শুনে মুচেন বলে আচ্ছা একটা ইভেন্ট হতে চলেছে, তাহলে তো আমার এখানে যুক্ত হতে হবে। এটা বলে মুচেন তার সঙ্গী পঙ্গীদের নিয়ে একটা ঘরের ভিতরে চলে যায় আর ওই ঘরের ভিতরে যে ক্যান্ডেল ধরতেছিল ওইটা নিভিয়ে দেয়। তখনই মুচেন সবাইকে বলতে
বলতে শুরু করতে সবাই একদম চুপচাপ হয়ে যাও। তখনই দুতিয়ান বলে তোমার কি মনে হয় আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত নয়? এটা শুনে মুচেন তাকে ঘুমে যাওয়ার জন্য বলে, যেটা দেখে হোলিঙ্গার ওই মেকানিক্যাল বডির ভিতরে যায় আর ওই দুতিয়ানকে ঘুম পাড়িয়ে দেয়। তখনই মুচেন ক্রিল এন্ড ড্রাগন আর হোলিঙ্গারকে ঘুমিয়ে যাওয়ার জন্য বলে, এর সাথে সে এটা বলে যত যাই হয়ে যাক না কেন তারা যেন চোখ না খুলে। তখনই মুচেন এখানে কিছু সেট আপ করতে শুরু করে দেয়, সেখানে এমন একটা সেট আপ বানায় আর সেখানে ওই গ্র্যান্ডপার স্ক্রলটাও ব্যবহার করে। এর সাথে মুচেনও সেখানে শুয়ে পড়ে আর সে কিছুক্ষণ পরে তার সেটআপটা অ্যাক্টিভেট করে দেয়, যে কারণে ওই স্ক্রলটাও সেখানে ওপেন হয়ে যায়। যে কারণে ওই স্ক্রলের ভিতর থেকে এক ফুটা করে অনেকখানি ব্লাড নিচে পড়তে শুরু করে দেয় আর স্ক্রলটা ওপেন হওয়ার সাথে সাথে সেখানে একটা মিস্ট্রিয়াস প্রেসার চারদিকে ছড়িয়ে পড়ে, যেটার কারণে চারদিকে একটা অদ্ভুত ভাইব দিতেছিল। তখনই আমরা কিনিওকে দেখতে পাই, যে মূলত তার লাইটের সামনে এখনো বসে বসে কাল্টিভেট করতেছিল। আসলে তার যে লাইটটা ছিল এটা মূলত তার সাথীদেরকে সিগন্যাল দিয়েছিল একটা, যেখানে সেখানে অন্যান্য দাওয়িস্টও পৌঁছে গিয়েছিল। তখনই কিনিও একটা পোর্টাল ওপেন করে তাদের সবাইকে ভিতরে ডেকে নেয়। তখনই কিনিও জিজ্ঞেস করে তাদের কাছে, আচ্ছা দাওয়িস্ট ব্রাদার দাওই কোথায়? এটা শুনে তো সবাই অনেক বেশি চুপ হয়ে যায়। তখনই একজন রেগে যায় আর বলে, ওই ডেমন কিং এর যে লিডার আছে আমি তাকে কখনই ছাড়বো না। এটা বলে সে এখান থেকে মারার জন্য যখন তাকে যাবে তখনই আরেকজন তাকে আটকে দেয় আর বলে, এখন তুমি চুপচাপ থাকো, বাকিদেরকেও আসতে দাও। আর এমনি তো ওই ডেমন কাল্ট সেক্টের লিডার যদিও পাওয়ারের তুলনায় আমাদের থেকে কম পাওয়ারফুল, কিন্তু তারপরেও এটার কি গ্যারান্টি আছে সে ভিতরে অন্য কোনো ডেমনকে সামান করে রাখেনি? এটা শুনে কিনিও বলতে শুরু করে দে, আমার এই ফরমেশনের ভিতরে কেউ ব্লাড আর বোন স্যাক্রিফাইস করে পুরো ডেমন কিংকে সামান করতে পারবে না, কিন্তু তারপর আমি তাকে অনেক বেশি শান্ত দেখেছি। এরকমটা মনে হচ্ছে তার কাছে কোনো না কোনো ব্যাকআপ প্ল্যান নিশ্চয়ই আছে, যে কারণে তোমরা সবাই শান্ত থাকো, বাকিদেরকেও এখানে আসতে দাও, সবাই মিলে আমরা তাকে মেরে ফেলবো। তখনই আমরা হোলিঙ্গারকে দেখতে পাই, যে অনেক বেশি ভয় পেতেছিল আর সে তার চোখ যখন খুলতে যাবে তখনই মুচেন তার চোখ আবার বন্ধ করে দেয় আর মুচেন নিজের চোখ বন্ধ করে রাখতেছিল। আর তারা সবাই এই সব কিছু কথা ঘরের ভিতরে থেকে শুনতেছিল। তারপর আস্তে আস্তে সময় কাটতে শুরু করে দেয় আর সেখানে একের পর এক দাওয়িস্ট এপিয়ার হতে শুরু করে দেয়। আর তারা সবাই যখন একসাথে জমা হয়ে যায় তখনই একজন উঠে দাঁড়ায় আর বলে, আমরা সবার বদলা আজকে এখানে নিব, দাশিয়াং এ যা কিছু হয়েছে সবকিছুর বদলা আজকে আমরা এই ডেমন কাল্ট সেক্টর মাস্টারের উপর নিব। তার কারণে আমাদের যে একজন সাথে মারা গিয়েছে তার বদলাও আজকে আমরা এখানে নেব। আমরা কোনোভাবে এই ডেমন কাল্ট সেক্টর মাস্টারকে এখান থেকে বেঁচে পালাতে দেবই না। এর সাথে তাকে মারার কারণে হেভেনও শান্ত হয়ে যাবে। তারপরে তারা সবাই উঠে দাঁড়ায় আর মুচেন যে ঘরের ভিতরে স্টে করতেছিল সেই ঘর দিকে তারা সবাই মিলে এগিয়ে যেতে শুরু করে দিয়ে আস্তে আস্তে। তারপরে হুইশিয়ান মুচেনের যে ঘরটার ভিতর স্টে করতেছিল ওই ঘরের সামনে যায় আর একটা ফুটো করে মুচেনকে দেখার চেষ্টা করে। তখনই তার চোখ ওই স্ক্রলের উপর যায় আর ওই স্ক্রলকে দেখার সাথে সাথে তার অবস্থা খারাপ হয়ে যায়, সেই জন্য একটা জায়গায় ফ্রিজ হয়ে গিয়েছে আর তার চোখ পর্যন্ত লাল হয়ে গেছে। এটা দেখে আরো একজন তাকে ধাক্কা দিয়ে জাগানোর চেষ্টা করে আর বলে, তোমার কি হয়েছে? হুইশিয়ান যখন ওই লোকটার দিকে তাকায় সে দেখতে পায় হুইশিয়ানের চোখ থেকে রক্ত বেরোচ্ছে। তখনই তার বডি থেকে তার গলা আলাদা হয়ে যায়। এটা দেখে তো তারা সবাই অনেক বেশি শক পেয়ে যায় আর তারা অনেক বেশি ভয় পেয়ে যায়। এর সাথে তারা অনেক বেশি সতর্কও হয়ে যায়। তখনই দাওয়িস্ট ভূষণ সবাইকে পিছিয়ে আসার জন্য বলে আর বলতে থাকে, আমার কেন জানি মনে হচ্ছে এই ঘরের ভিতরে অনেক পাওয়ারফুল একজন এক্সপার্ট থাকতে পারে। এটা শুনে তো সেখান থেকে আরো সবাই অনেক বেশি শক পেয়ে যায়। এর সাথে আমাদের আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়।